সো যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে ড্রাগন বলের ভিতর সবচেয়ে বেশি স্ট্রংগেস্ট ক্যারেক্টার কে, তাহলে এইটা কিন্তু গোকু না, এইটা কিন্তু ভেজিটা না, এইটা কিন্তু আমাদের জেনো অর্থাৎ এ গড। তারপরে আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে যে বোরুটো কিংবা নারুটোর ভিতরে সবচেয়ে স্ট্রংগেস্ট ক্যারেক্টার কে, এটা কিন্তু নারুটো নিজে না, এখানে এটা কিন্তু বোরুটো নিজে না, এটা কিন্তু আমাদের শিবায় দা গড। আর এইরকমই ব্লিচের ভিতরে একটা ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট ক্যারেক্টার আছে। আমরা কিন্তু জানি যে ইচিগো, উরাহারা, শিনসুই, আইজেন, ইয়ামোটো এবং ইভাবা এরা সবাই কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট ক্যারেক্টার ইন ব্লিচ। এদের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা কিন্তু আমাদের এই যে ব্লিচের ভিতর গড আছে এর কাছে কোনো কিছুই না পাই। আমরা কিন্তু জানি যে ইভাবার যে অলমাইটি আছে সেই অলমাইটির মাধ্যমে সে কিন্তু ফিউচার দেখতে পারে, ফিউচার পরিবর্তনও করতে পারে। এবং আমাদের কিন্তু শিনসুই এর কাছে ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল বাঙ্কাই আছে, সেও কিন্তু অনেক ভালোভাবে ফাইট করতে পারে এবং তার পাওয়ার লেভেল অনেক বেশি। আমাদের কিন্তু আইজেন আছে, আইজেনের কাছে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল মাইন্ড আছে এবং সে তার শর্টের মাধ্যমে হয়তো সবাইকে ফ্রিজ করে দিতে পারে। এবং ইয়ামোটোর কাছে সবচেয়ে স্ট্রংগেস্ট বাঙ্কাই কেন না থাকে, এই পাওয়ার গুলো আমাদের ব্লিচের গডের কাছে তেমন কিছুই না। তো আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো সে হলো আমাদের ব্লিচের গড অর্থাৎ রিও অর্থাৎ দা সোল কিং। আমাদের এই সোল কিং ঠিক তখন থেকে এক্সিস্ট করে যখন ওয়ার্ল্ড অফ লিভিং ছিল না, যখন হায়কোমন্ডো ছিল না, যখন সোল সাইডে ছিল না, অর্থাৎ কোনো দুনিয়ায় যখন এক্সিস্ট করতো না তখন থেকে আমাদের সোল কিং এক্সিস্ট করে। আর এই সোল কিং এর পাওয়ার ইউজ করেই কিন্তু আমাদের এই যে তিনটা সোসাইটি বা তিনটা ওয়ার্ল্ড বলতে পারেন এই ওয়ার্ল্ড গুলো তৈরি করা হয়েছে। আর এই ওয়ার্ল্ড গুলো কিভাবে তৈরি করা হয়েছে সেইগুলাই আপনাদেরকে এক্সিস্ট করবো আমাদের এই ভিডিওতে। চলুন ভিডিওটা স্টার্ট করি। সো যখন আমাদের এই তিনটা ওয়ার্ল্ড এক্সিস্ট করতো না তখন কিন্তু সব মিলায় একটা ওয়ার্ল্ড ছিল, এন্ড এই একটা ওয়ার্ল্ড ছিল মোট কিছু মিলে, মানে তখন শুধুমাত্র সোলস গুলো এক্সিস্ট করতো আর কোনো কিছু এক্সিস্ট করতো না। এখন এই সোল গুলা যখন এক্সিস্ট করতো তখন এই সোল গুলা কিছুদিন পরেই, মানে বেশি দিন লাগতো না, এই সোল গুলাই কিন্তু পরবর্তীতে ট্রান্সফর্ম হয়ে হলোতে পরিণত হতো। এবং হলোতে পরিণত হওয়ার পরে এই হলো কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট সোলকে খাওয়ার পরে তারা কিন্তু পরিণত হতো ম্যানোজে। এন্ড ম্যানোজ এমন একটা এন্টিটি, তারা কিন্তু শুধুমাত্র এই সোলস গুলাকে খাওয়ার পরেই তাদের ক্ষুধা মিটতো না, তারা নিজের প্রজাতিকে খাওয়া শুরু করতো, অর্থাৎ অন্যান্য ম্যানোজকে খাওয়া শুরু করতো। তো এই জিনিসটা যখন একটা ইমব্যালেন্স সৃষ্টি করে, অর্থাৎ একটা ব্যালেন্স থাকে না, ওই ব্যালেন্সটা ইমব্যালেন্স সৃষ্টি করে, তখনই এই প্রকৃতির দ্বারাই, মানে প্রকৃতি ইগনোর করা শুরু করে। লাইক তো এইটা যে হচ্ছে এটা ভালো হচ্ছে না এমন কিছু, প্রকৃতি ইগনোর করা শুরু করে, তখন এই প্রকৃতি থেকেই আমাদের জন্ম হয়, অর্থাৎ আমাদের দা সোল কিং এর জন্ম হয়। আর আমাদের এই সোল কিং এতটাই স্ট্রংগেস্ট ছিল এবং সে এতটা পাওয়ার নিয়ে জন্মগ্রহণ করেছিল যে পৃথিবী তাকে যে জন্য জন্ম দিয়েছে সে আসার পরপরই সেই কাজটা শুরু করে দেয়, অর্থাৎ প্রত্যেকটা হলজ এবং ম্যানোসকে মারা শুরু করে। এবং ম্যানোসকে মারার পরে সে কিন্তু একটা মানে রেত তৈরি করে ফেলে, মানে বালুর মতো, যেগুলো আমরা হাওয়াকে মুন্ড যেগুলো দেখি, মানে ওই যে কালো কালো বালুর মতো জিনিসগুলো, ওইগুলো কিন্তু অলরেডি সবগুলা ম্যানোস এবং হলজকে মারার একটা ধ্বংস অবশেষ। মানে বুঝতে পারতেছেন সোলকিং কতগুলা ম্যানোস এবং হলজকে মারা হয়েছে। সোলকিং এর পাওয়ারটা এতটা পরিমাণে ছিল যে এই সোলকিং এর পাওয়ার দেখে আমাদের ওই সময় 5টা এন্টিটি ছিল, অর্থাৎ 5টা এন্টিটি বলতে আমাদের ওই সময় 5টা নোবেল ফ্যামিলি ছিল, সেই নোবেল ফ্যামিলির হেড গুলা তাকে দেখে ভয় করতো। এখন কিন্তু বর্তমানে 4টা না 3টা ফ্যামিলি আছে, তো ওই ফ্যামিলির হেড গুলাই কিন্তু সোলকিং কে ভয় করতো। এখন সোলকিং কে ভয় করার কারণ হলো যে তারা ভাবতো যে সোলকিং যদি কোনো সময় আমাদের বিরুদ্ধে চলে যায় তাহলে আমাদের অবস্থা খারাপ। এন্ড তাদের মাথায় আরেকটা জিনিস ছিল যে এই যে হলজ গুলো আছে এই হলজ গুলোকে শুধু যে সোলকিং মারতেছে এই জিনিসটা ঠিক না, কারণ হলজদেরও বেঁচে থাকার একটা সুযোগ দেওয়া উচিত, তারাও তো এক ধরনের এন্টিটি, তো তাদেরও বেঁচে থাকতে হবে, এমন কিছু তাদের মাথায় চিন্তা ভাবনা ছিল। তো পরবর্তীতে তারা সোলকিং কে ক্যাপচার করে এবং ক্যাপচার করার পরে সোলকিং এর পাওয়ারের মাধ্যমে এই যে 3টা ওয়ার্ল্ড আছে এই 3টা ওয়ার্ল্ডকে বিভক্ত করে, এবং বিভক্ত করার পরে আমাদের তৈরি হয় ওয়ার্ল্ড অফ লিভিং এবং হাওয়াকোমুন্ডো এবং তার সাথে সোল সোসাইটি। সো আপনাদের মনে এখন একটা প্রশ্ন আসতে পারে যে যেহেতু আমাদের সোলকিং এতটা বেশি পাওয়ারফুল ছিল সে কিভাবে ক্যাপচার হলো, অর্থাৎ তারা কিভাবে সোলকিং কে ক্যাপচার করতে পারলো। এখন এই জিনিসটা আমার থিওরি অনুযায়ী যে হয়তো সোলকিং তার অলমাইটির দ্বারা, অর্থাৎ সোলকিং এর কাছেও কিন্তু অলমাইটি আছে, যেমনটা আমরা ইউহাওয়ার কাছে দেখছিলাম, ইউহাওয়া কিন্তু তার অলমাইটির মাধ্যমে ফিউচার দেখতে পারে এবং ফিউচার দেখার পরে সে কিন্তু সেই ফিউচারটা পরিবর্তনও করতে পারে। আর সোলকিং হয়তো তার অলমাইটি ইউজ করে তার পাস্টটা দেখছে যে এইটাই হয়তো ভালো হবে আমাদের হিউম্যানিটির জন্য বা আমাদের ওয়ার্ল্ডের জন্য, যে তারা যে প্ল্যানটা করতেছে সেই প্ল্যানটা পারফেক্টলি এক্সিকিউট হোক। তো আমরা কিন্তু ওই জিনিসটা মেনেই এখন চলতেছি, ওকে, মানে আমি চলতেছি, আপনাদের কথা কি সেটা যায় না। বাট এখন বিষয়টা হলো কি যে তারা এই যে সোলকিং আছে সোলকিং কে ক্যাপচার করা পর্যন্ত স্থির ছিল না, অর্থাৎ সোলকিং কে ক্যাপচার করার পরেও তার হাত, তার এই যে 2 হাতটা এবং তার সাথে তার মানে হার্টবিট, মানে আমাদের হার্টটা, সেটাও কিন্তু তারা কেটে ফেলে তাদের শরীর থেকে, তারপরেও সোলকিং বেঁচে আছে, অবশ্যই বেঁচে আছে। এবং কেন ইভোবা তার বাবাকে অর্থাৎ সোলকিং কে মারার জন্য উদ্যুক্ত হয়ে গেল সেটাও আমরা এই ভিডিওর ভিতরে জানবো। তার যে 2টা হাত কাটা হয়েছিল, 2টা হাতের মাধ্যমে কিন্তু 2টা এন্টিটি সৃষ্টি হয়েছে এবং এই 2টা এন্টিটি কিন্তু এতটাই স্ট্রংগেস্ট, যারা ব্লিচ দেখেন তারা জেনে গেছেন। এই আমাদের ডান হাত থেকে তৈরি হয়েছে হলো আমাদের মেনো, আর মেনোর
পাওয়ারটা হলো সে কিন্তু সব ধরনের জিনিসের গ্রোথ আটকে দিতে পারে। অ্যান্ড এখন আমি আপনাকে উদাহরণস্বরূপ যদি বলতে পারি যে মনে করেন যে আপনার কোনো একটা অর্গান আছে, সেই অর্গানে খুবই ভালোভাবে ক্ষতিগ্রস্ত, মানে ওই অর্গানটা আর কোনোভাবে ঠিক করা পসিবলই না, তো ওই অর্গানটার গ্রোথ সে দাঁড় করায় দিবে, মানে সে কিন্তু ওই জিনিসটা হিল করবে না, সে ওই অর্গানের গ্রোথটা স্থির করে দিবে, মানে সে কন্ট্রোল করবে গ্রোথটা। মানে আপনি যেহেতু দিন দিন বড় হচ্ছেন, বাট আপনি দিন দিন বড় হবেন না, সে তার গ্রোথটা কমপ্লিটলি একদম স্টপ করে দিবে। তো এইটা হলো তার অরিজিনাল পাওয়ার, এবং তার কাছে আরো অনেক পাওয়ার আছে, সেগুলো আমি এক্সপ্লেন করতেছি না। তো তার ডাইন হাতের কথা তো বললাম, এবং তার বাম হাতের কথাটা হলো, আমাদের বাম হাতের নাম হলো যেন নাম, আচ্ছা বাম হাতের নামটা আমি লিখে দেবো, ওইটা আমার খেয়াল নাই। সোল কিং এর বাম হাতের দ্বারা যে এন্টিটিটা তৈরি হয়েছে, সেই এন্টিটিটার পাওয়ার হলো সে এভলিউশন কন্ট্রোল করতে পারে, অর্থাৎ যে কোনো কিছুর এভলিউশন, মনে করেন যে আপনার একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা সে এভলিউশন করতে পারবে, অর্থাৎ তার স্ট্রংগেস্ট ভার্সন সে ইউজ করতে পারবে, এবং তার পাওয়ারের মাধ্যমে সে কিন্তু অন্যকে কন্ট্রোলও করতে পারে ভাই। এবং কন্ট্রোল তো বাদ দিলাম, আরেকটা জিনিস হলো কি, আপনাকে ছোঁয়ার মাধ্যমে আপনার যে ভিতরে স্পিরিচুয়াল পাওয়ারটা আছে সেইটা সে চুরি করে নিতে পারবে, এবং সেইটার স্ট্রংগেস্ট ভার্সন আপনার উপরেই অ্যাটাক করতে পারবে, সেই অ্যাটাকের স্ট্রংগেস্ট ভার্সনে অ্যাটাক দিয়ে আপনাকে অ্যাটাক করবে। তো তার কাছে কিন্তু একটা অস্থির লেভেলের পাওয়ার আছে, এবং আমাদের এই ব্লিচের ভিতরে হয়তো বর্তমানে এদের দুইটার পাওয়ারই সবচেয়ে বেশি হইতে পারে। আই ডোন্ট নো ইহোভার পাওয়ার অলমাইটি আছে, তারপরেও এদের দুইটার সাথে পারবে, বিকজ অফ আমরা কিন্তু দেখছিলাম যে ম্যানোস এতটাই বেশি পাওয়ারফুল যে তার শ্যাডোর মাধ্যমে, অর্থাৎ সে কিন্তু ডাইন হাত দিয়ে যে এন্টিটি সৃষ্টি হয়েছিল তার নাম ম্যানোস, কন্ট্রোল আছে, অর্থাৎ শ্যাডোস কন্ট্রোল আছে, সেই শ্যাডোস কন্ট্রোলের মাধ্যমে ইহোভাকে পর্যন্ত তাকে আটকায় ফেলছিল। তো আমরা এখন আসি যে ইহোভা কিসের জন্য তার বাবাকে অর্থাৎ সোল কিং কে মারার জন্য উদ্যুক্ত হয়ে পড়লো। অর্থাৎ আমরা কিন্তু জানি যে সোল কিং এর বর্তমান অবস্থাটা কেমন, তাকে একটা ক্রিস্টালের ভিতরে হাত পা কেটে একদম সিল করে রাখা হয়েছে। স্ট্রংগেস্ট একটা ক্যারেক্টার, তাকে এইভাবে সিল করে রাখার ফলে ইহোভা মনে করে যে তার বাবার হয়তো খুবই কষ্ট হচ্ছে, যার ফলে ইহোভা তার বাবাকে এই কষ্ট থেকে ছেড়ে দিতে চায়, মানে এই কষ্টটা তার দূর করে দিতে চায়। আর এই কষ্টটা থেকে দূর করে দেওয়ার প্রধান উপায় হলো, যেটা ইহোভা মনে করে, সেটা হলো যে তাকে মেরে ফেলা, অর্থাৎ সে মরে গেলে হয়তো সকল কষ্ট দূর হয়ে যাবে, এমন ইহোভা মনে করে। একটা বিষয় আপনাদেরকে জানানো হোক, সেটা হলো কি যে আমাদের যে ইসিবে আছে, সেই ইসিবে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট মানে আগের ক্যারেক্টার, অনেক আগের ক্যারেক্টার সে, এন্ড অনেক আগের থেকে সে বেঁচে আছে, অর্থাৎ সে কিন্তু আমাদের সোল কিং এর যে মহলটা আছে সেই মহলের গার্ড, বাট তার পাওয়ার, অর্থাৎ সেও কিন্তু হেল্প করছিল আমাদের এই যে সোল কিং আছে তাকে সিল করার জন্য। আর এই ইজিবেকে কিন্তু এই জন্য অনেক মানুষ হেট করে। আচ্ছা হেট করে সেটা নয় বুঝলাম, ইজিবেকে হেট করার আরেকটা কারণ আছে, সেই কারণটাও আপনাদেরকে আমি বলবো। এখন আমরা কিন্তু জানি যে আমাদের ব্লিচের ভিতরে স্পিরিচুয়াল পাওয়ারটা অনেক পরিমাণে থাকে, এবং গডলি পরিমাণে ইনসেন লেভেলের থাকা, এটা কিন্তু খুব কম ক্যারেক্টারের সাথে হয়, যেরকম আমাদের ইচিগো, আইজেন, এদের কাছে কিন্তু গডলি পরিমাণে আমাদের স্পিরিচুয়াল পাওয়ার আছে। তো এখন ইচিগোকে আমাদের ইচিবে চাইছিল যে তাকে সোল কিং বানাবে, অর্থাৎ তাকে যদি সোল কিং বানায়, ইচিগোকে যদি সোল কিং বানানো হয়, তাহলে ইচিগোর অবস্থাটাও কিন্তু কিছুটা আমাদের সোল কিং এর মতোই হবে, বিকজ অফ তার এটা প্ল্যান ছিল যে ইচিগোকে যখন সোল কিং বানাবে তখন ইচিগোকে সোল কিং এর পরিবর্তে সেখানে বসানো হবে, আর সোল কিং এর পরিবর্তে বসানো মানেই সোল কিং এর মতো অবস্থা করবে। আর এই জন্য কিন্তু সবাই, ইভেন আমিও পার্সোনালি ভাবে, আমি জানি যে ও একটা স্ট্রং ক্যারেক্টার, একটা ভালো ক্যারেক্টার, বাট আমাদের যারা ব্লিচ ফ্যান আছে সবাই কিন্তু আমাদের ইসিবেকে হেট করে, এটা একটা মূল কারণ। অ্যান্ড সত্য কথা বলতে এই মূল কারণটা আমারও লজিক্যালি লাগে, অ্যান্ড আমিও হেট করি মূলত এই কারণেই, কারণ সে তাকে স্ট্রংগেস্ট বাড়াতে হেল্প করছে আমি জানি, বাট তাকে যে সোল কিং এর মতো অবস্থা একটা বন্দি করে রাখবে, এই জিনিসটা আমারও পছন্দ না। কিন্তু ফাইনালি ইহোভা কিন্তু বর্তমানে সোল কিং এর পর্যায়ে আছে, এবং সে কিন্তু সোল কিং হয়ে গেছে, নাকি হবে এটা তো আমরা দেখতে পারবো, বিকজ আমি এখনো মাঙ্গা পড়ি নাই। এই যে আমরা সোল কিং এর স্টোরিটা শুনলাম বর্তমানে, তো এই সোল কিং এর স্টোরিটা কিন্তু আমরা জানতে পারি আবার ইসিবে এর মাধ্যমেই। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন যে ইসিবে কতটা আগের থেকে বিলংস করে এই সোল সোসাইটির ভিতরে বা আমাদের এই বিলিস ইউনিভার্সের ভিতরে। এখন এই যে সোল কিং এর কাহিনী শুনলেন, সোল কিং এর কাহিনীটা শুনে আপনাদের কেমন লাগলো, এবং আপনাদেরকে এটা হেল্পফুল হয়েছে নাকি বিলিস ফ্যানেরা, তারা একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এই ভিডিওটা বানাইতে আমার অনেক কষ্ট হয়ে গেছে, এন্ড এখন কারেন্টও চলে গেল, আমি একদম পুরা ঘামে ভিজে গেছি, এন্ড আমার যে কেমন লাগতেছে এটা আমি সঠিক জানি, এডিট করতে আবার কতক্ষণ লাগবে তাও আমি জানি না। তো যারা যারা দেখতেছেন একটু কষ্ট করে একটু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আবার কারেন্টও চলে আসছে ভাই, সিরিয়াসলি। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে, এখন আবার এডিট করতে বসতে হবে। টাটা বাই, আল্লাহ হাফেজ গাইস।